আপু জানিস তোর ক্রাশ আসছে। ইভান ভাই আসছে। দীর্ঘ 6 বছর পর সে ফিরে আসছে। তুই তো অনেক খুশি তাই না? তোর ক্রাশ আসছে বলে কথা। দোলনায় বসে খোলা চুলে এক রমণী, মনোযোগ তার প্রকৃতি বিলাসে। দোলনায় বসে এক ধ্যানে বিশাল আকাশপানে তাকিয়ে আছে। কি যেন ভাবছে এক মনে। পিছন থেকে কারো উচ্ছ্বাস ভেসে আসার কণ্ঠ শুনে ধ্যান ভাঙল। কথাগুলো মানে বুঝতে পেরে লজ্জায় গা লাল হয়ে গেল। লাজুক স্বরে রোশনকে জিজ্ঞেস করলাম, সত্যি ইভান ভাইয়া আসছে? হ্যাঁ রে আপু, সত্যি। বড় আপু আর মেজো আপু গেছে ভাইয়াকে আনতে। তোর ক্রাশ এলো বলে। দোলনা থেকে উঠে রোশনির পিঠে ধাম করে কিল বসিয়ে দিলাম। ক্রাশ কিরে? ভাইয়া হয়, ভাইয়া। ছোটবেলা কে যেন বলেছিল, শোন রোশনি, ইভান ভাইয়া হচ্ছে আমার ক্রাশ, তার দিকে একটু নজর দিবি না। তার দিকে নজর দিলে আমি কিন্তু গুলি মেরে তার খুলি উড়িয়ে দিব। কথা শেষ করে রোশনি হেসে দিল। ওর সাথে হেসে দিলাম আমিও। একসময় আমি এগুলো বলেছিলাম, ভাবতে হাসি পায়, মাঝে মাঝে লজ্জাও লাগে। তখন ছোট্ট ছিলাম, এত কিছু বুঝতাম নাকি। এখন সে আমার ভাই। ভাই মানে ভাই, ভাই মানে ভবিষ্যৎ জামাই। রোশনি ছুটে দৌড়, এক দৌড়ে ধরাছোঁয়ার বাইরে উঠে একে তাড়া করতে গিয়েও ফিরে এলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, সে আসবে। অবশেষে তার আগমন হলো। ছোটবেলায় কোন দুঃখে যে বলতে গিয়েছিলাম ইভান ভাই আমার ক্রাশ, এখন সবাই সুযোগ পেলেই খেপায়। তবে এই কথা সত্যি যে মানুষটা দেখতে ক্রাশের মতো, যেমন সুন্দর তেমন জিম করা বডি, মন্ত্রমুগ্ধ করা তার প্রখর ব্যক্তিত্ব। ইভান ভাই দেশের বাইরে যাওয়ার পর আমি একবারও তার সাথে কথা বলিনি। সবাই ভিডিও কলে কথা বললেও আমি এটা ওটা বলে এড়িয়ে যেতাম। কারণ ভিডিও কলে কথা বলতে আমার খুব লজ্জা লাগতো, কেমন অস্বস্তি হতো। আরো কিছুক্ষণ বসে রইল দোলনায়। নিচে নেমে চলে আসলাম নিজের রুমে। রুমে একা একা একটু ভালো লাগছে। যাই, গিয়ে দেখে আসি ইভা কি করছে। আমার ঘুমের বালাই নেই, আর ইভা মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। কি করা যায়, মাথায় কিছু একটা আসতে দুষ্ট হেসে এগিয়ে গেলাম। বিছানার পাশে রাখা গ্লাসে এক গ্লাস পানি নিয়ে ছুঁড়ে দিলাম ইভার গায়ে। ধড়ফড় করে উঠে বসল ইভা। চিল্লিয়ে বড় মাকে ডাকতে ডাকতে বলল, আম্মু দেখো, আমার ঘরে ছাদ ফুটো হয়ে গিয়েছে। বৃষ্টির পানি এসে আমার মুখে পড়ছে। আম্মু কোথায় তুমি? ইভার কাণ্ডে পেট ফেটে হাসি আসছে। বোকা মেয়ে, ছাদ নাকি ফুটো হয়ে গেছে, এটা সম্ভব? হাসি থামাতে না পেরে উচ্চস্বরে হেসে দিলাম। ইভা তাকিয়ে আমার হাতের গ্লাস দেখে ঘটনা বুঝে গেল। তেড়ে এলো আমার দিকে, আমাকে আর পায়েকে কোনো রকম গ্লাসটা রেখে দিলাম এক দৌড়। আমি আগে, আর ইভা ওর পিছনে। দুজন দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে এলাম। সামনে বড় মাকে দেখে তার পিছনে লুকিয়ে পড়লাম। বড় আম্মু, আমাকে বাঁচাও, তোমার পাগল মেয়ে খেপেছে, যখন তখন আমাকে মেরে দিতে পারে। আম্মু জানো তোমার আদরের রোদ সোনা কি করেছে? আমার মুখে পানি ছুঁড়ে মেরেছে। আমি মুখটা ইনোসেন্ট করে বললাম, বড় আম্মু, ও এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল। আমি ডেকেছিলাম, ওঠেনি, তাই পানি ছুঁড়ে মেরেছি। বলো, আমি ভুল কিছু করেছি? বড় আম্মু বললেন, না মা, তুমি ভুল কিছুই করিসনি। তুই ভুল করতেই পারিস না আম্মু। ম্যামা করবি না, এত বেলা অবধি কেউ ঘুমায়? এখন দুজন মারামারি বাদ দিয়ে খেতে আয়। আজ আমার অনেক কাজ, তাড়াতাড়ি আয়। আমি ভদ্রমেয়ের মতো টেবিলে বসে পড়লাম। ইভা চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে আমাকে চোখ রাঙিয়ে গিয়েছে। আমিও কম যাই নাকি? মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে দিয়েছি। ওকে। বিকেলবেলা আমি, ইভা আর রেশমি মিলে গল্প করছি। নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তিনজন ঝুঁকলাম দেখার জন্য। বড় আব্বু আর মেজো আব্বুকে দেখে বুঝে গেলাম কে এসেছে। ইভা আর রোশনি গিয়েছে এক দৌড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সবার শেষে গাড়ি থেকে নামলো এক সুদর্শন পুরুষ। চোখে তার কালো চশমা, শরীর আবৃত কালো কোট প্যান্ট। কোট খুলে হাতে রাখা সাপের রঙা শার্ট, ফর্সা শরীরে দারুণ লাগছে। ইভান ভাইকে দেখতে একদম হিরোর মতো। গাড়ি থেকে নেমে
হাঁটা দিল বাড়ির ভিতরে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি মনে করে ইভান ভাইয়া হঠাৎ থামিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার ভুরু কুঁচকে এলো। তবে কি ইভান ভাইয়া বুঝে গেল আমি তাকে দেখেছি? পুরো প্রস্তুতি নিলাম লুকানোর। তবে ইভান ভাইকে এক মুহূর্তে দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। ড্রয়িং রুমে ভিড় জমেছে। এতদিন পরে বাড়ির বড় ছেলে এসেছে বলে কথা। বড় আম্মু ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে। ওর পাশ থেকে জড়িয়ে রেখেছে ইভা। ইভান ভাই কাকে থামাবে বুঝতে পারছে না। অনেক কষ্টে দুজনকে থামিয়েছে। সবাই একে একে ইভান ভাইয়ের সাথে কথা বলছে। আমি একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। ঈশিতা আপু পাশে এসে বলল, কি রে রোদ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাইয়ার সাথে কথা বল। আমার অস্বস্তি হচ্ছে। এতদিন যার সাথে কথা বলিনি, হঠাৎ তার সাথে কিভাবে কথা বলবো? হাত মুছড়ে ইতিহস্ত করে বললাম, সবাই কথা বলছে, বলুক, আমি পরে কথা বলে নেব। ঈশিতা আপু আমার কোনো কথা শুনল না। হাত ধরে নিয়ে গেল ইভান ভাইয়ার কাছে। ইভান ভাইয়া, দেখো কে এসেছে তোমার সাথে কথা বলতে। ইভান কথা বলা থামিয়ে আমাদের দিকে তাকালো। ওনার তাকানোতে আমার কেমন অস্বস্তি হচ্ছে। আমি সাধারণ হুটহাট অপরিচিত কারো সাথে কথা বলতে পারি না। কোনো রকম জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাইয়া? ইভান ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। ইভান ভাইয়া পুনরায় কথা বলার ব্যস্ত হয়ে পড়ল। এখানে যে রোদ নামে কেউ আছে তো বিন্দুমাত্র পাত্তা দিল না। রাগে গজগজ করতে করতে চলে এলাম তার সামনে থেকে। লাট সাহেবের ঢং দেখলে বাঁচি না। এমন ভাব করছে যেন কোথাকার মহারাজা এসেছে। যাব না আমি তার সাথে কথা বলতে। আমি সোজা উপরে নিজের রুমে চলে এলাম। ধাম করে দরজা লাগিয়ে দিলাম। আমার নাম রোদ। পুরো নাম রুদ্রিকা খানম রোদ। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমার বাবারা 4 ভাই, 1 বোন। বড় আব্বুর 3 ছেলে 1 মেয়ে, অভ্র, শুভ, ইভান আর ইভা। মেজ আব্বুর 2 ছেলে 1 মেয়ে, ইয়াক, ইরফাজ, ঈশিতা। ফুপির 1 ছেলে 1 মেয়ে, আদ্র, আরু। আমার আব্বু 2 ছেলে 1 মেয়ে, রুদ্র, ঋষভ, রুদ্রিতা। ছোট আব্বুর 1 ছেলে 1 মেয়ে, রৌশন, রৌশিনিতা। আমাদের যৌথ পরিবার। আমাদের ফ্যামিলি বিজনেস আছে। বড় আব্বু আর আমার আব্বু মিলে বিজনেস দেখাশোনা করে। মেজ আব্বু ডিআইজি আর ছোট আব্বু কর্নেল। চাকরি সূত্রে দুজনে বাড়ির বাইরে থাকে। ছুটিতে বাড়িতে আসেন। এতক্ষণ যার কথা শুনলেন আমাদের লাট সাহেব ইভান ভাইয়া। তার পুরো নাম ইরফান খান ইভান। পুরো গোষ্ঠীর মধ্যে উনি এক পিস। যেমন ঘাড়ত্যাড়া তেমন রাগী। 1 নাম্বারে ইগোওয়ালা লোক। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলেন। ইভান ভাইয়া খালামণি লন্ডনে থাকেন। ইভান ভাইয়া তাদের কাছে থেকেই পড়াশোনা করেন। বড় আম্মু কান্নাকাটিতে টিকতে না পেরে অবশেষে 6 বছর পর তিনি দেশে মাটিতে পা রাখলেন। ওনার ইচ্ছে ছিল একেবারে পড়াশোনা কমপ্লিট করে আসার। তবে বড় আম্মু যেন তা আর হলো কই। অগত্যা তাকে দেশে আসতে হলো। রাতের খাবার খেতে ডাকা হলে বাবার পাশে বসে কোনো মতে খেয়ে উঠে গেলাম। কারো দিকে তাকানোর ইচ্ছে নেই। সবাই থাকুক তাদের ইগো নিয়ে। তাকাবো না কারোর দিকে। খাবার শেষ করে নিজের রুমে এসে দরজা দিলাম। গভীর রাত, সবাই ঘুমিয়ে কাঁদা। আমিও গভীর ঘুমে মগ্ন। ঘুমের মাঝে অনুভব করছি কেউ আমার উপর ঝুঁকে আছে। তার নিঃশ্বাস ও মুখে আছড়ে পড়ছে। মানুষটা বিড়বিড় করে কিছু বলছে। আমি স্পষ্ট তার কথা শুনতে পারছি না। তবে এটা বুঝতে পারছি কেউ কিছু বলছে। আমার গভীর ঘুম হালকা হয়ে গেল। লাফ দিয়ে উঠে পড়লাম। আশেপাশে তাকিয়ে খুঁজলাম, কিন্তু কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখেছিলাম? কে জানে। পাশের টেবিলে রাখা পানি ঢক ঢক করে খেয়ে গ্লাসটা রেখে দিলাম। ঘুম পাচ্ছে খুব। সুন্দর মতো গায়ে চাদর জড়িয়ে পাশে রাখা কোল বালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম। স্নিগ্ধ সকালে হিমেল হওয়া ছোঁয়া। পরিবেশে নেই কোনো উত্তাপতা। ঘুমের বিভোর আমি। পাশে থেকে বিকট শব্দ। বেজে উঠল অ্যালার্ম। হাত বাড়িয়ে ঘড়ি খুঁজছি, তবে লাগাম পাচ্ছি না। তাই কোনো উপায় না পেয়ে বালিশের কানে
উপর ধরলাম। তবে আমার ঘুম শেষ রক্ষা আর হলো না। রোদ, এই রোদ, এই মেয়ে, এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? ঘুম ঘুম কণ্ঠে বললাম, আজকে না গেলে হয় না আম্মু? খুব ঘুম পাচ্ছে, উঠবি নাকি? আমি হাত চালাবো। প্রতিদিন এক বাহানা। তাড়াতাড়ি উঠে নিচে আয়। আমাকে যদি আবার আসতে হয় তাহলে তোর কপালে শনি আছে। আম্মু চলে গেল। কি আর করার, সাধে ঘুমটাকে টাটা বাই বাই করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে রেডি হচ্ছি আয়নার সামনে দাঁড়িয়ে। এক সময় ইভা লাফাতে লাফাতে রুমে এলো। কিরে, এভাবে লাফাচ্ছিস কেন? মনে রং লেগেছে নাকি তোর বিয়ে ঠিক হলো সেই খুশিতে নাচছিস? ইভা মন খারাপ করে বলল, ভাইয়ের বিয়ে ঠিক হলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। এই পড়াশোনার ভাল লাগে না। বড় ভাই গুলোর জন্য আব্বুকে মুখ ফুটে বলতে পারি না, আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও, পড়াশোনার ভাল লাগে না। বিয়ে ঠিক না হলে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আমার বিয়ে না হোক, অন্য কারো তো হতে পারে। আমি রেডি হয়ে ভুরু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে? অগ্র ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে খুব শিগগিরই। মেয়ে পছন্দ হলে বিয়েটা ফাইনাল। অবশেষে গোষ্ঠীতে বিয়ের ধুম লাগলো বল। ইয়াহু, কি খবর শোনালি বনু? ইচ্ছে করছে তোকে শক্ত করে একটা চুমু খাই। তবে তোর কপালে খারাপ, কারণ আমি আমার সব চুমু আমার জামাইয়ের জন্য জমিয়ে রেখেছি। একটাও খরচ করা যাবে না। ইভা মন খারাপ করে বলল, তাহলে কি আমি কিছুই পাবো না? নো টেনশন বুনু, তোকে আজকে ফুচকা ট্রিট দেবো। ঠিক আছে চল। আয়নায় একবার নিজেকে দেখে নিলাম। না, সব ঠিকঠাকই আছে। এর মাঝে নিচ থেকে ডাক পড়ল। দুজন হেলে দুলে নিচে নামলাম। টেবিলে শুভ ভাইয়া, অদ্র ভাইয়া বসে আছে। শুভ ভাইয়ার পাশে বসতে বসতে বললাম, কি খবর অদ্র ভাইয়া? এত সকাল সকাল কোথা যাওয়া হচ্ছে? অফিসের কিছু কাজে যাচ্ছি। তুই এত কিছুতে মাথা না ঘামিয়ে খেয়ে কলেজে যা। তুই গেলে বাড়িটা শান্তি পায়। বেশি বকো না তো। এর মাঝেই আব্বু খাবার নিয়ে গেল। কেমন আলসেমি লাগছে, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। কেউ খাইয়ে দিলে ভালো হয়। আম্মু, খাইয়ে দাও না, আমার হাতে অনেক কাজ। এত বড় ঢেঙে মেয়ে, তাকে নাকি খাইয়ে দিতে হবে? খেলে খা, না খেলে নাই। অপমান। হুম, খাবো না। মুখ ফুলিয়ে বসে রইলাম। মুখের সামনে কেউ খাবার ধরলো, তাকে দেখি শুভ ভাইয়ের মুখের সামনে খাবার ধরে আছে। আমি তাকাতেই খেতে ইশারা করলো। আমি ভদ্রমেয়ের মতো খেয়ে নিলাম। আমার ভাই আমাকে খাইয়ে দিচ্ছে না। কি নির্দয় একটা ভাই পেয়েছি। শুভ ভাই রাশভারী কণ্ঠে বলো, চুপচাপ খা। খাবার সময় এত কথা কিসের? ইভা আর কিছু বলল না। খাওয়া শেষে আমি আর ইভা কলেজে চলে গেলাম। আমরা দুজনে একই কলেজে একই ক্লাসে পড়ি। দুজনের মাঝে কাজিনের থেকে বন্ধুত্ব সম্পর্কে বেশি। দুজনের মাঝে সারাদিন খুনসুটি লেগেই থাকে। কলেজের শেষে ক্লান্ত বদনে বাড়ি ফিরলাম। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ব্যাগটা কোনো মতে বিছানায় রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। মুহূর্তের মাঝেই পাড়ি দিলাম ঘুমের দেশে। আম্মু ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। উঠে শাওয়ার নিয়ে চলে গেলাম। বেরিয়ে দেখি আম্মু বিছানা গুছাচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। টাওয়ালটা ব্যালকনিতে রেখে এসে বিছানায় বসবো, তার আগে আম্মুর কণ্ঠে, নিচে খাবার খেতে যা। কত বেলা হয়েছে সে খেয়াল আছে? অগত্য খাবার খেয়ে চলে গেলাম। খাবার শেষে একটু ঢু মারলাম দাদুমণির রুমে। দাদুমণি বসে বসে তবজি পড়ছে। কি করো দাদুমণি? এই তো তবজি পড়ছি। আয়, কাছে আয়। কাছে গিয়ে দাদুমণি কোলে শুয়ে পড়লাম। দাদুমণি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি আমাকে ভুলে গেছো? তোমার ইভানজানকে পেয়ে আমাকে ভুলে গেছো? তোমার সাথে কথা নাই নাই। আমার কথা দাদুমণি হেসে দিল। হাসি থামিয়ে বলল, ধুর বোকা, তুই তো কাল বিকেলে থেকে দরজা দিয়ে বসেছিলি। কথা বাড়ালাম না, কথা বাড়ালে দোষ আমার ঘাড়েই পড়বে। কিছুক্ষণ দাদুমণির সাথে গল্প করে রুমে এলাম। কিছুই ভালো লাগছে না, বিছানায় গড়াগড়ি খাচ্ছি। এমন সময় রুমে রোশনি এলো। ভালো করে তাকিয়ে দেখি ম্যাডাম নতুন জামা পরে সেজেগুজে ফুলচুষি হয়ে আছে। নতুন জামা পরে পেতনি সেজে কার ঘাড়ে মোটকানো চাচ্ছিস শুনি? একদম বাজে কথা বলবি না। আপু, এটা আমায় ইভান ভাইয়া দিয়েছে। সুন্দর না বল?
আমার তো খুব পছন্দ হয়েছে। রোশনির কথা শুনে ভুরু কুঁচকে গেল। ভুরু কুঞ্চিত রেখে জিজ্ঞেস করলাম, হঠাৎ ইভান ভাইয়া তোকে ড্রেস দিল কেন? শুধু আমাকে না, সবাইকে দিয়েছে। আমাদের জন্য আসার সময় নিয়ে এসেছে। তোকে দেয়নি? ওর কথা শুনে মন খারাপ হয়ে গেল। লাট সাহেব সবাইকে গিফট দিয়েছে, আমায় দেয়নি? লাগবে না, আমার তার গিফট না। তুই ঘুমিয়েছিলি, তাই হয়তো দেয়নি। মন খারাপ করিস না, তোকেও দিবে। মন খারাপ কি রে? আমার মন এতটা সস্তা না যে এতটুকুতেই খারাপ হয়ে যাবে। রুম থেকে বেরিয়ে এলাম, উদ্দেশ্য ইভার রুমে। ওমা, ও দেখি নতুন জামা পরে পরী সেজে বসে আছে। কি রে, নতুন জামা পরলি যে? কার সাথে ট্যাঙ্কি মারতে যাচ্ছিস? কোথাও যাচ্ছি না শাকচুন্নি, ভাইয়া নতুন জামা দিয়েছে তাই পরে দেখছি কেমন লাগছে। বনু, বলতো আমাকে কেমন লাগছে? শাকচুন্নির মতোই লাগছে। ড্রেসটা খুলে ফেল, তোকে একটু মানাচ্ছে না, ড্রেসটা দেখতে খুবই বাজে। বলে চলে এলাম। মেজাজ তুঙ্গে উঠে গেছে। ইচ্ছে করছে ইভান ভাইয়াকে হাতের কাছে পেলে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে ফেলি। বজ্জাত লোক সবাইকে দিয়েছে, আমার বেলায় ফাঁকা। আমি কি তার বাড়া ভাতে ছাই দিয়েছি নাকি? আমার মতো কিউট একটা মেয়ের সাথে তার কিসের শত্রুতা? এক নাম্বারে খবিশ লোক। লাগবে না আমার তার গিফট। কথা বলবো না লাট সাহেবের সাথে। বিড়বিড় করতে করতে ছাদে চলে এলাম। কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ইভান ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। দোলনায় দোল খাচ্ছি আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। এই বিশাল আকাশের মাঝে আমিও যদি ঘুড়ির মতো উড়ে বেড়াতে পারতাম, তাহলে কত না ভালো হতো। মুক্ত পাখির মতো এদিক থেকে ওদিকে উড়ে বেড়াতাম। বাধা দেওয়ায় কেউ থাকতো না। নিজের ভাবনায় নিজেই হাসলাম। যত সব আজগুবি ভাবনা। আমি মক্ত আকাশে কুসুম ভাবনা। ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস? ভাবনা ছেদ ঘটল কারো গম্ভীর কণ্ঠে। পিছনে তাকিয়ে দেখি দ্য গ্রেট ইভান ভাই দাঁড়িয়ে আছে ছাদের দরজা হেলান দিয়ে। তার কথা শুনেও না শোনার ভান করলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আকাশের পানে। কথার উত্তর দিচ্ছিস না কেন? কথা কানে যায় না? ধমকে স্বরে কথাগুলো বলে উঠল ইভান ভাই। তার ধমকে কিছুটা ভয় পেল। উত্তর করলাম না। উঠে হাঁটা দিলাম নিচে যাওয়ার উদ্দেশ্যে। ইভান ভাইকে ক্রস করে যাব, এমন সময় হাত ধরে আটকে দিল। ভুরু কুঁচকে প্রশ্ন করলাম, কি হলো? কথা কানে যাচ্ছে না? ঢং দেখাচ্ছিস কাকে? এই ইভানকে। আমার ঢং আছে, আমি দেখাবো। আপনার দেখাতে না মন চাইলে চোখ বুজে থাকবেন। বাহ, বুলি ফুটেছে দেখছি। এমনি মেজাজ খারাপ, তার উপর এই লোকের কথা সহ্য হচ্ছে না। কোনো মতে তার থেকে হাত ছাড়িয়ে চলে এলাম। ইভান ভাই পিছন থেকে ডাকছে, পাত্তা দিলাম না। গটগট পায়ে নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পায়চারি করলাম, মাথা ব্যথা করছে। বেরিয়ে নিচে চলে এলাম। রান্নাঘরে কেউ নেই। অগত্য নিজেই কফি বানাচ্ছি আর ইভান ভাইকে বকছি। আনমনে কফি ঢালতে গিয়ে হাত ফসকে গেল। গগনদাবী চিৎকার দিয়ে উঠলাম। নিস্তব্ধ গুমট পরিবেশ, হৃদয়স্পন্দের তীব্র আওয়াজ, জড়সড় পরিস্থিতি। ভয়ে জীর্ণশীর্ণ হয়ে বিড়াল ছানার ন্যায় লেপ্টে আছি ইভান ভাইয়ের বুকে। চোখে অবাধ অশ্রুধারা, হাত জ্বালা করছে। তখনকার ঘটনা। আনমনে কফি ঢালতে গিয়ে বেখেয়ালিতে হাত ফসকে যায়। ভয়ে গগনদাবী এক চিৎকার দিলাম। কফিটা গায়ে পড়ার আগে কেউ টেনে সরিয়ে ফেলে। তবে ডান হাতে উল্টো পিঠে কিছুটা জায়গায় গরম কফি ছিটকে পড়েছে। টেনে সরিয়ে আনা মানুষটা আর কেউ নয়, স্বয়ং ইভান ভাই। গরম কফি হাতে পড়ায় আমি ছটফট করছি। ইভান ভাই দ্রুত আমার হাত পানির নিচে ধরল। জ্বালায় ছটফট করছি। ইভান ভাই এক হাতে জড়িয়ে নিলেন। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছি। ততক্ষণে বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে রান্নাঘরে। বড় আম্মু উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে রোদ সোনা? চিৎকার করলি কেন? পড়ে গিয়েছিলি? কোথায় ব্যথা পেয়েছিস? আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা আমার। ইভান ভাই আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। আমার অবস্থা দেখে শুভ ভাই কোথায় যেন ছুটলেন। মুহূর্তের মাঝে হাতে ফার্স্ট এইড
বক্স নিয়ে ফিরে এলেন। বার্ন ক্রিম কিছুটা হাতে দিয়ে লাগিয়ে দিলেন। হাতে জ্বালা কয়েক গুণ বেড়ে গেছে। ছটফট করছি আমি। শুভ ভাইয়ের হাত ধরে আটকে দিলাম। ক্রিম লাগালি না? জ্বালা করছে। শুভ ভাই প্লিজ লাগিও না, প্লিজ শুভ ভাই। শুভ ভাই করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। ইভান ভাই ইশারা দিলেন বাকি জায়গায় ক্রিম লাগানোর জন্য। তবে শুভ ভাই নির্বাক হয়ে আমার ছটফট করা মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। ইভান ভাই আমার হাত থেকে শুভ ভাইয়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে পারছে না। রোদ ভাইয়ের হাত ছাড়, ছাড় বলছি। শেষের কথাটা কিছুটা ধমকের স্বরে বলেন। ধমক খেয়ে শুভ ভাইয়ের হাত ছেড়ে দিলাম। বসে আছিস কোন ভাই? তাড়াতাড়ি ক্রিমটা লাগা, না হলে ফোস্কা পড়ে যাবে। ইভান ভাইকে এখন নিজের শত্রু মনে হচ্ছে। ইচ্ছে করছে উষ্টা দিয়ে কয়েক মাইল দূরে ফেলে দিয়ে। ইভান ভাইয়ের কথা শুভ ভাই আবারও ক্রিম লাগানো শুরু করলো। ফু দিচ্ছেন আর ক্রিম লাগাচ্ছেন। কাঁদে না পাখি, এই তো শেষ। ক্রিম লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ফোস্কাও পড়বে না। পাখি না ভালো, কাঁদে না। শুভ ভাইয়ের সান্ত্বনার বাণী কোনো কাজে দিল না। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছি। সবার মুখে বেদনার ছাপ। বড় আম্মু অপর পাশে বসে আমার মাথার হাত চেপে ধরে শান্ত করার চেষ্টা করছেন। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল নেই। ঘুম ভাঙানোর রাত 10টা নাগাদ পিট পিট করে চোখ খুলে নিজের বিছানায় দেখে খানিকটা অবাক হলাম। আমি তো ড্রয়িং রুমে ছোপায় ছিলাম, তাহলে বিছানায় কিভাবে এলাম? সকল ভাবনা বাদ দিয়ে হাতের দিকে তাকালাম। এখন আর জ্বালা করছে না। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। বিছানা হেলান দিয়ে মুখ ভার করে বসে আছি। কিছুক্ষণ পরে আম্মু এলো ঘরে। উঠে গিয়েছি, এখনো হাত জ্বালা করছে? মুখ ভার করে জবাব দিলাম, না, জ্বালা করছে না। দেখেছিস, ইভান সেই সময় ধমকে ক্রিম লাগিয়েছিল বলে এখন জ্বালা করছে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ইভান ভাইয়ের প্রশংসা শুনে গা জ্বলে যাচ্ছে। বজ্জাত নির্দয় পাষাণ লোক। ওনার কারণেই তো হাতে কফিটা পড়ল। না, উনি আমায় ধমক দিত, না আমি তাকে বকতে গিয়ে হাতে কফি পড়তো। সবকিছু হয়েছে ওই লাট সাহেবের জন্য। আম্মু খাবার নিয়ে এলো। খেতে মোটেও ইচ্ছে করছে না। আম্মু অনেকক্ষণ জোরাজুরি করলো, তবে লাভ কিছুই হলো না। আমি খাবো না মানে খাবো না। আম্মু চলে যেতেই শব্দ করে দরজাটা লাগিয়ে দিলাম। রাগ দেখিয়েছে ইভান ভাইয়ের প্রতি। ইচ্ছে করছে ইভান ভাইয়ের চুলগুলো টেনে একটা একটা করে উঠিয়ে ফেলি। কল্পনা ইভান ভাইয়ের টাক মাথাটা চিত্র ভেসে উঠল। উচ্চস্বরে হেসে দিলাম। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। এমন সময় দরজা ঠক 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 আওয়াজ হচ্ছে। ভাবলাম আম্মু হয়তো আবার এসেছে। কি সমস্যা আম্মু? বললাম তো খাবো না। কেন বারবার জোর করছো? আমি দরজা খুলবো না, তুমি যাও। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, দরজা খোল। তাহলে দরজার ওপাশে আম্মু না ইভান ভাইয়া। আমার খিদে নেই, আপনি এখন এখান থেকে যান, আমি দরজা খুলবো না। থাপ্পড় খাওয়ার আগে ভালো ভালো দরজা খোল রোদ, না হলে আমি যদি দরজা ভেঙে ভিতরে আসি তবে তোর খবর আছে। কিছুটা ঘাবড়ে গেলাম। এই লোক যে ঘাড় ত্যাড়া, এখান থেকে নড়বে না বলে মনে হচ্ছে না। উল্টো দেখা যাবে দরজা ভেঙে ভিতরে চলে আসবে। তখন আমার সুন্দর গাল লাল করে দিবে। তার চেয়ে ভালো দরজাটা খুলে দিই। ভদ্রমেয়ের মতো দরজা খুলে দিলাম। ইভান ভাই খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকে খাবারটা টেবিলে রেখে বলো, কি সমস্যা? খাবার খাবি না কেন? ছোট মা এতবার সেরে গেল, খেলি না কেন? খিদে নেই তাই। আমি এত কিছু শুনতে চাচ্ছি না, চুপচাপ খাবার শেষ কর। আমি যে বিছানায় বসে রইলাম। খাবো না মানে খাবো না। ইভান ভাইয়া রক্তিম চোখে তাকিয়ে আছে আমার দিকে। তাতে আমার কি? কি হলো? কথা কানে যাচ্ছে না? খাচ্ছিস না কেন? আমি একবার খাবারের দিকে তাকাচ্ছি, আরেকবার নিজের পোড়া হাতের দিকে তাকাচ্ছি। ইভান ভাই হয়তো আমার অবস্থা বুঝতে পারলেন। বেসিন থেকে হাত ধুয়ে এসে সোফায় বসলেন। খাবার মাখাতে মাখাতে বলেন, পাশে এসে বস। আমি কোনো কথা না বলে ভদ্র মেয়ের মতো তার পাশে গিয়ে বসলাম। ইভান ভাই খাবারের মুখের সামনে ধরলেন। আমি অবাক। রাগী ঘাড় বজ্জাত ইভান ভাই আমাকে খাইয়ে দিবেন, এটা ভাবা যায়? যে কিনা সবাইকে গিফট দিল কিন্তু আমাকে দিল না। বাড়ি আসার পর ঠিক মতো আমার সাথে কথাও বলেনি সে।
আমি অবাক চোখে তাকিয়ে আছি ইভান ভাইয়ার দিকে। আমাকে দেখার জন্য সময় পড়ে আছে। এখন আগে খাবার মুখে নে। ইভান ভাইয়ের কথা কিছুটা লজ্জা পেলাম। ইভান ভাই খাইয়ে দিচ্ছে, আমি ও ভদ্রমেয়ের মতো খেয়ে নিচ্ছি। খাওয়ানো শেষে ইভান ভাই উঠে দাঁড়ালেন। ভদ্রমেয়ের মতো এখন ঘুম দিবি, আমি যেন জেগে থাকতে না দেখি। ইভান ভাই চলে গেলেন। দরজা আটকে দিয়ে ভাবছি, সত্যি কি এটা কি ইভান ভাই ছিল, নাকি তার উপর কিছু ভর করেছে? তিনি এত ভালো হলেন কবে থেকে? ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম। নতুন এক স্নিগ্ধ সকাল, নতুন দিনের সূচনা। ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি ঘড়িতে সময় সকাল 6টা বেজে 20 মিনিট। উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম। সকালের ঠান্ডা হাওয়ায় শরীরে শীতলতা ছুঁয়ে গেল। বাগানে হরেক রকম ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দিই। যেই ভাবা সেই কাজ। দৌড়ে ছুটলাম বাগানের উদ্দেশ্যে। নিচে নামতে আম্মু ডাক, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা, না হয় পড়ে যাবি। কে শুনে কার কথা। এক দৌড়ে বাগানে চলে গেলাম। বাড়ির একপাশ ছোটখাটো একটা বাগান। বড় আম্মু খুব শখে এই বাগান। এখানে বেশিরভাগ গাছই বড় আপু লাগিয়েছে। হাতে গোনা কয়েকটা আমার লাগানো। ফুল আমার খুব পছন্দের। বড় আম্মু আর আমি মিলে বাগান দেখাশোনা করি। এটা আমার খুব পছন্দের জায়গা। বাগানে এদিক থেকে ওদিক ছুটে চলছি। আলতো হাতে ছুঁয়ে দিলাম গোলাপের ফুল। কি সুন্দর ফুল ফুটে আছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মুগ্ধ নয়নে চেয়ে আছি ফুলগুলোর পানে। ব্যালকনিতে ধোয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে আছে এক যুবক। পাশে ধোয়া ওঠা কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। সে যে মজে রয়েছে কিশোরী মেয়ের চঞ্চলতায়। এক ধ্যানে তাকিয়ে আছে কিশোরী ঠোঁটের কোণে ফুটে ওঠা মিষ্টি হাসির বাণী। বিড়বিড় করে বলে উঠল, আমার স্নিগ্ধ ফুল।